দেখো বস, ইরা নিজের মেহেন্দি পরা হাত দিয়ে দীপেনের গলা নিশ্চয়ই ধরেছিল, কিন্তু দীপেনের মৃত্যু ইরার হাতে হয়নি। দীপেনের মৃত্যু হয়েছে কি করে? এর গলার উপর এই যে মেহেন্দির চিহ্ন আছে, যখন পরিষ্কার করলাম তখন দেখলাম আর একটা দাগ আছে। এই দেখো, এইটা। আর এই চিহ্নটা হচ্ছে কোনো দড়ির, যার কারণে দীপেনের মৃত্যু হয়েছে। তার মানে দীপেনের মৃত্যু গলায় দড়ি দিয়ে টানার কারণে হয়েছে। কিন্তু যদি ইরা খুন না করে তাহলে ইরা কোথায়? আচ্ছা, এমনটা নয় তো যে ওকেও কোনো ক্ষতি করা হয়েছে? স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি ইরা এই খুনটা না করে থাকে তাহলে করলো কে? এই খুন হয়তো ইরার বাড়ির লোকেদের মধ্যেই কেউ করেছে। আর তাছাড়া দীপেনের উপস্থিতি ওরা পছন্দ করেনি। হতে পারে দীপেনের কারণে বিয়েতে কোনো বাধা আসবে, সেই জন্য দীপেনকে খুন করে দিয়েছে। স্যার স্যার ইরার ফোন থেকে জানা গেছে যে ওর নিখোঁজ হওয়া 3 ঘন্টা আগে দীপেনের বোন শালিনীর ফোন আসে। ও দিল্লি থেকে বম্বে চলে তো আসে, কিন্তু ফোন তুলছে না। শালিনীর ফোন ট্র্যাক করো, দেখা তো যাক ও এখন কোথায় আছে। আর বাকি রইল ওই সোনালি সুতো, কার হতে পারে? আমাকে আপনারা বলবেন এসবের মানেটা কি? আর আপনারা এই মেহেন্দি অনুষ্ঠানের জামা কাপড়গুলো এনেছেন কেন? দেখুন, আমরা কিছু সোনালি সুতো পেয়েছি ক্রাইম সিন থেকে। আর ওই সোনালি রঙের সুতো যার কাপড়ের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, খুনি সেই। ইরাকে সন্দেহ করছিলেন, কি ওই সন্দেহ দূর হয়ে গেছে? হ্যাঁ, আপাতত তো ধরে নিন যে ওই সন্দেহটা দূর হয়ে গেছে। কারণ দীপেনের মৃত্যু দড়ি দিয়ে শ্বাসরোধ করে হয়েছে, ওই মেহেন্দি লাগানো হাতে নয়। তার মানে আপনাদের এটা মনে হচ্ছে যে খুনি আমাদের মধ্যে থেকে কেউ বোধহয় করেছে? কারেক্ট। এখন শুধু সেটাই দেখতে হবে যে ওই সোনালি রঙের সুতো কার কাপড়ের সঙ্গে ম্যাচ করে। আশ্চর্য, রেশমের ছোট ছোট টুকরো থেকে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নেবেন। জানি না ওই টুকরোটা ম্যাচ করবে কিনা। অদ্ভুত কথা তো আপনি বলছেন রাজন বাবু। আপনার হঠাৎ খুব অসুবিধা হচ্ছে? উল্টে আপনার খুশি হওয়ার কথা যে আমরা আপনার মেয়েকে এবারে সন্দেহ করিনি। স্যার, এই সোনালি সুতোটা রাজেনের পাঞ্জাবির সাথে ম্যাচ করে। স্যার এই দেখুন, সুতোটা এইখান থেকে ছিঁড়েছে। আমি বলছি আপনাদের, ওই রাতে আমি দেখেছিলাম দীপেন আর ইরাকে একসাথে। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি বাঁচতে। আর তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করছো? যখন আমি নিচে পৌঁছলাম তো ওরা দুজন চলে গিয়েছিল। আর দীপেনের ঠিকানা ইরার পুরনো চিঠি থেকে আমি পেলাম। তারপরে আমরা ওর পুরনো বাড়িতে গেলাম। এ কি, দীপেন এইখানে? ইরা 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 মা! বাবা, এই দেখো, দীপেন ওর ফোনে ওর মৃত্যুর কারণ লিখেছে। কি লিখেছে এখানে? ইরা কে ছাড়া না আমার জীবনের কোনো মানে আছে না লক্ষ্য। এরা আমার যদি না হয় কারোর হবে না। বিদায়। ও যদি আমার না হয় তাহলে কারোরই হবে না। আচ্ছা, এমনটা নয় তো যে দীপেন মারা যাওয়ার আগে ইরাকে কোনো ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ, দীপেনের বোন শালিনীর মোবাইল ফোন ট্র্যাক হয়ে গেছে। শালিনীর মোবাইল ফোনের নেটওয়ার্ক অনুযায়ী ও তো সকালেই এসে গেছে এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের ফোন তুলছে না কেন? ব্লাস্ট! শালিনী, 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 শালিনী!
শালিনী 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 অভিজিৎ অভিজিৎ সাবধানে। কে ওখানে? হ্যাঁ অভিজিৎ, দয়া এবার চোখ ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা তো ভালো হয়েছে স্যার আমরা ওই বিষাক্ত গ্যাসে বেশিক্ষণ থাকিনি, কিন্তু স্যার শালিনী আর ইরার অবস্থা খুব একটা ভালো নয়, ডক্টর ওদের দেখছে। আচ্ছা, কোন বিষাক্ত গ্যাস ছিল ওখানে? স্যার সেটা তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে টাইম স্মোক বোম ছিল ওখানে। এই দীপেন স্যার পুরো প্ল্যান করে রেখেছিল। আত্মহত্যার পরে ও ইরাকে ওর রাস্তা থেকে সরাতে চেয়েছিল। হ্যাঁ স্যার, ও তো সুইসাইড নোটে লিখেও ছিল যে ইরা যদি ওর না হয় কারোর হবে না। স্যার হ্যাঁ ডক্টর, ইরা কেমন আছে? স্যার ও এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওর এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা, আর শালিনী? আই এম সরি স্যার, আমরা ওকে বাঁচাতে পারিনি। স্যার স্যার এই দীপেন শুধু নিজের প্রাণ নেয়নি, বরং ওর বোনের মৃত্যুরও কারণ হয়েছে। সেটাই তো। হ্যাঁ শাহরুখে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হচ্ছে স্যার? শালুকে বলছিল দীপেন আত্মহত্যা করেনি। আরে বলে ফেলো না শালুকে, একবার ফাইনালি বলে দাও, দীপেন আত্মহত্যা করেছে নাকি ওকে খুন করা হয়েছে? বস আমি জানি যে তোমরা খুবই বিরক্ত হচ্ছ। তোমাদের মনে হচ্ছে শালুকে কোনো কথাই বলছে না। কখনো বলছে ইরা দীপেনকে হত্যা করেছে, কখনো বলছে যে দীপেনের হত্যা ইরা করেইনি, কখনো বলছে দীপেন আত্মহত্যা করেছে, কখন বলছে দীপেন আত্মহত্যা করেনি। কিন্তু আমি কি করব ভাই, এই কেসটার সূত্র খুব অল্প অল্প করে আসছে। আরে স্যার যে প্রমাণ পেয়েছেন সেটা নিয়ে কিছু বলুন না। দেখো বস, যখন কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় আর যখন দড়িটায় টান পড়ে তখন ও শ্বাস বন্ধ হতে থাকে, আর তখন সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করে, তার ঘাড়টা নড়তে থাকে, আর ঘাড় নড়ার কারণে ফাঁসটা চেপে বসে, আর ওর ঘাড়ের ঠিক পেছন দিকে ওই ফাঁসির দড়ির গিঁটের চিহ্নটা দেখা যায়। হ্যাঁ স্যার, দাগ তো আছে। আর স্যার এর ঘাটটা এইভাবে হেলে রয়েছে কেন? এটা কিসের জন্য? হ্যাঁ, এর ঘাড়টা হেলে আছে কারণ এ আগেই মারা গেছে। যদি একজন মৃত ব্যক্তিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তবে ও শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে না, আর সেই জন্যে ওর ঘাড়ের পেছনে গিঁটের চিহ্নটা পাওয়া যাবে না। না, এর পিছনে তো কোনো চিহ্ন নেই। কারণ ঘাড়টা গিঁটের সংস্পর্শে আসেইনি। তুমি নতুন কি আর বললে? আমরা কি এগুলো জানি না? দেখো শালুকে, তুমি শুধু এটা বলো, দীপেনের ঘাড়ের পিছনে ফাঁসির দড়ির গিঁট আছে, হ্যাঁ কিংবা না? দীপেনের ঘাড়ের পেছনে দড়ির গিঁটের চিহ্ন নেই। এসো আমি দেখাচ্ছি। এই দেখো বস, দীপেনের ঘাড়ের ওপর কোনো চিহ্ন নেই। ও, তার মানে খুনি আমাদের ভুল বোঝাচ্ছিল, আগে থেকেই মরে যাওয়া লোককে ঝুলিয়ে দিয়েছে যাতে মনে হয় আমাদের সুইসাইড করেছে। অনেক লম্বা প্ল্যানিং করেছিল। এমন কেউ রয়েছে যে দীপেন আর ইরা দুজনকেই মারতে চেয়েছিল। আর ওই সুইসাইড নোট, সেটাও খুনি লিখেছে। হ্যাঁ স্যার, দীপেনের সুইসাইড নোট দীপেন নিজে লেখেনি। আমি এই মেসেজের অ্যানালাইসিস করিয়েছি একজন লিঙ্গুইস্টিক এক্সপার্টকে দিয়ে। ডক্টর সারিকা, এই লিঙ্গুইস্টিক এক্সপার্ট কি হয়? স্টাইলোমেট্রি নামের একটা শিল্প হয়।
যেমন ধরুন, যেমন প্রত্যেক মানুষের আঙুলের ছাপ আলাদা আলাদা হয়, ঠিক তেমনই তার হাতের লেখা স্টাইল, তার ধরন আলাদা আলাদা হয়। প্রত্যেকটা মানুষের লেখার ধরন আলাদা। কেউ অক্ষরগুলোকে একটু ছোট ছোট লেখে, কেউ অক্ষরগুলো বড় বড় লেখে, মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। কেউ একদম সোজা লাইনে লেখে, কেউ এবড়ো খেবড়ো লেখে। কিছু লোক প্রত্যেকটা অক্ষরের পরে কমা দেয়, যেমন ফ্রেডি দিয়ে থাকে। সবার লেখার ধরন আলাদা আলাদা। এক্সপার্ট এগুলোও বলতে পারেন? শুধু এটুকুই নয়, এক্সপার্ট এটাও বলতে পারে যে টাইপ করেছে সে নারী না পুরুষ। তাহলে সারিকা, ওই সুইসাইড নোট দীপেন লিখেছে কি না? না স্যার, আমি দীপেন আর ইরা দুজনের ফোনসে চেক করেছি, তো আমি একজনের সম্পর্কে জানতে পেরেছি যার লেখার ধরন এক্স্যাক্টলি সুইসাইড নোটের সঙ্গে ম্যাচ করছে। এই যে সেই মেসেজ, এই মেসেজেও সুইসাইড নোটের মতো প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে 3টে ডট আছে। প্রত্যেকটা সেন্টেন্স শর্ট আর ক্রিস্প, আর প্রত্যেকটা মেসেজ হয় গুড বাই না হলে বিদায় লিখে শেষ করা হয়েছে। যেভাবে ওই সুইসাইড মেসেজে বিদায় লেখা হয়েছিল, এখানে গুড বাই লেখা হয়েছে। আচ্ছা, তার মানে হলো আমরা সেই খুনিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, হুমকি দিচ্ছি, কি করবি তুই? সিআইডির সামনে কাউকে হুমকি দেওয়া ভালো কথা নয়। কিন্তু আমি এই দাঁড়া! আরে 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 ললিত বাবু কোথায় পালাচ্ছেন? এটা তো বলে যান যে দীপেনকে খুন করতে গেলেন কেন? এটা এটা আপনি কি বলছেন? আমি কাউকে মারিনি। আচ্ছা, সত্যি কথা বলবি নাকি? বলবি নাকি মাথাটা ঠুকে দেবো নিচে? আমি মেরেছি। প্লিজ প্লিজ আমাকে নিচে নামো, আমাকে নিচে নামো। চল, এক তো তুই দীপেনকে খুন করেছিস, আর তার উপরে এটা দেখাতে চেয়েছিস যে ও সুইসাইড করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওর সুইসাইড নোটটা লিখেছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু এগুলো আমি আমার নিজের জন্য করিনি, অন্য কারোর বলাতে করেছিলাম। কার কথায়? ডাক্তারবাবু, আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ভয় পাওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। ললিত, তোমার হাতে হাত করা কেন লাগানো আছে? আসামির হাতে হাত করা থাকবে না তো কি থাকবে বলুন তো? অপরাধী? হ্যাঁ, এই অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে ললিত। দীপেনকে এই মেরেছে। ললিত, এনারা সবাই কি বলছেন, আর তুমি কেন করলে এইসব? দেখলেন স্যার, অবাক হওয়ার কি সুন্দর অ্যাক্টিং করছে এরা। যেখানে সত্যি এটাই যে ললিতকে খুন করতে বলার আসল অপরাধী এখানে এই রুমে উপস্থিত আছে। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? এখানে আমার মেয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি উল্টে আমাদেরই দোষী করছেন। না, এই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছে না, এ সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে। ও জ্ঞান হারায়নি, সব ড্রামা করছে। কি? ইরাই ললিতকে বলেছে দীপেনকে মেরে ফেলার জন্য। এই কি সব কথা বলছেন আপনারা? অবস্থা দেখুন এর। আপনাদের মনে হয় যে এ জেনে শুনে বিষের কন্ট্যাক্টে গেছে? স্যার, ইঞ্জেকশন লাগিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তাড়াতাড়ি। এটা কিসের ইঞ্জেকশন লাগাচ্ছেন আপনারা? সত্যি কথা বলার, এই ইনজেকশনে একটা কেমিক্যাল আছে যেটা শরীরে যেতেই মানুষ সত্যি কথা বলতে শুরু করে। না, শুনুন, ইরা
ইরা, আরে আরে কোথায় শোনো। যাচ্ছে? দাঁড়াও। ইরা থামো ইরা। এর মানে হলো যে সিআইডিরা ঠিক কথা বলছেন। আর মিথ্যে বলে কোনো লাভ নেই। এই ললিত তোমার মুখোশ খুলে দিয়েছে। এটা কি করলে ললিত? নিজে ফাঁসছিলে তার সাথে সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। এরা এই প্রতিজ্ঞাটাই তো আমরা করেছিলাম ভালোবেসে, যে আমরা একসাথে বাঁচবো আর একসাথে মরবো। কি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? এসব কবে? ইরা, তুই তো দীপেনকে ভালোবাসিস। হ্যাঁ, ও চাইতো, কিন্তু হঠাৎ করে ললিতকে ভালোবেসে ফেলে। আর এই সব কিছু করেছে ও নিজের বিয়ে ভাঙার জন্য। কিন্তু ভাগ্যক্রমে ইরার কাছে শালিনীর কল আসে যে দীপেন ইরার বিয়ে আটকাতে এসছে। আর ইরা খুব বড় প্ল্যান করেছিল। দীপেনের কাঁধে বন্দুক রেখে ও গুলি চালাতে চেয়েছিল। আর আমরা ভেবেছিলাম যে প্রথমে আমরা দীপেনকে মেরে দেবো। আর অনেক দূরে গিয়ে তোমরা ঘর বাঁধবে, কিন্তু ভুলে গিয়েছিলে তোমরা যে অন্যায়ের পথে কখনো সাফল্য আসে না। বুঝেছো? আমাদের প্ল্যান একদম ঠিকঠাক চলছিল, কিন্তু বাবা আর কার্তিক এসে আমাদের প্ল্যানে জল ঢেলে দিল। আর তারপর আমাদের একটা নতুন প্ল্যান বানাতে হলো। আর ওই নতুন প্ল্যানেও আমার মরার অ্যাঙ্গেলটা ছিলই। বোমের ব্যবস্থা হয়ে গেছে। তুমি বোম ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে বোম ফেটে যাবে। আর লাশের বন্দোবস্ত করেছো? হ্যাঁ, অসুবিধা ছিল, কিন্তু কিছু টাকা দিয়ে ওই লাশটাও পেয়ে গেছি। ব্যাস, তাহলে হয়ে গেছে কাজ। আমি লাশকে আবার নিজের জামা কাপড় পরিয়ে দেবো, আর যখনই বোম ফাটবে তখন সবার মনে হবে যে দীপেনের সাথে সাথে আমিও মরে গেছি। আচ্ছা, আমি বোমটা চেক করে আসি। ওকে? শালিনী, আর সেই কারণে তুমি শালিনীকে মেরে ফেলেছো। তো আর কি করতাম? সব দেখে নিয়েছিল, কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা বোঝা গেল না, যে ওই বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিলে কেন? বিষাক্ত গ্যাস দিয়ে তো মুখ বদলে যাবে না ওই মর্গের মৃত লাশটার? হ্যাঁ, তাহলে তুমি এটা কি করে ভাবলে যে আমরা ওটাকে তোমার লাশ ভাববো? আমরা বিষাক্ত গ্যাস ব্যবহার করতে চাইনি। আমরা ওই বাড়িটাকে বোম দিয়ে ওড়াতে চেয়েছিলাম, কিন্তু এই ললিত ভুল করে কি বোম নিয়ে এসেছিল যেটা ফাটলই না, ফুস হয়ে গেল। আর এর আগে আমরা আরেকটা বোমের ব্যবস্থা করতাম। আপনাদের গাড়ি আসার আওয়াজ আমরা শুনতে পেলাম, তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আর ও আমাকে ওখানেই বেঁধে চলে গেল, যাতে সবার মনে হয় যে অপরাধ আমি করিনি, আমার সাথেই হয়েছে। আর তারপর আমি বাড়ির অন্য একটা দিকে গিয়ে লুকিয়ে পড়লাম, যেখানে কোনো গ্যাস ছিল না। আর তারপর আমি ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালাম। আমরা এটা চাইছিলাম যে আপনাদের যাতে মনে হয় এই সমস্ত কাজকর্ম দীপেন করেছে। ও নিজে তো আত্মহত্যা করে নিল, কিন্তু ইরাকে মারতে অসফল হয়েছিল। নিজেদের জীবনটাকে সুন্দর করবার জন্যে একটা নয়, দুটো নয়, তিনটে প্ল্যান করেছিলে তোমরা। আর দুটো নিরীহ লোকের প্রাণও নিয়েছো তোমরা। এবার জেলের গড়াদের পেছনে পৌঁছতে পৌঁছতে প্ল্যান তৈরি করো ফাঁসি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য।
কত হয়েছে দাদা? 7 টাকা। থ্যাংক ইউ। খুচরো নেই। কোনো ব্যাপার না, আমি তো আসতেই থাকি। নেক্সট টাইম। হ্যাঁ সে তো জানি। কেউ রাস্তা পার করিয়ে দিন। রাস্তা পার করতে চাই। আসুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। সামলে, হ্যাঁ? ভগবান তোমার ভালো করুক, নয়তো আজকালকার যুগে কে কাকে সাহায্য করে। আর এমন কিছু করে দিইনি আমি। 1 মিনিট, হ্যাঁ? তুমি এখানেই দাঁড়াও। এসো। রাধিকা, ওঠো রাধিকা, দেখো তোমার বাবা এসেছে। স্যার এটা কবে হলো, কি করে হলো? কাল রাত্রে তো একদম ঠিক ছিল আমার মেয়ে। রাধিকা ওঠো। রাধিকা ওঠো বাবা, ওঠো। আমরা বাইরে আছি। রাধিকা, রাধিকা ওঠো, দেখো দেখো আমি এসেছি। রাধিকা ওঠো। ডক্টর, অ্যাকচুয়ালি কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। সকাল সকাল একটা গাড়িতে মেরেছে। যতক্ষণ লোকে এখানে নিয়ে এলো মারা গেছিল। রাঘবকে নিয়ে এসো। স্যার একটু ভেতরে চলুন। কি হয়েছে? আসুন না স্যার। হ্যাঁ? ও নো, ডক্টর। হি ইজ ডেড। ঘর খুব বাজেভাবে ভেঙে গেছে স্যার। খুনি কোনো সুযোগই দেয়নি। স্যার মাত্র 10 মিনিটের জন্য ওনাকে একা ছেড়েছিলাম। বুঝলাম না কি করে এসব হলো 10 মিনিটে। খুনির কোনো সূত্র? না স্যার, আমরা তো বাইরেই ছিলাম স্যার, দরজাও বন্ধ ছিল। কেউ বাইরে থেকে ভেতরে আসেও নি, ভেতর থেকে বাইরে যায়ও নি। এটা কিভাবে সম্ভব? মানছি খুনি এখানে লুকিয়ে বসেছিল, কিন্তু এসব করে বাইরে গেল কি করে, আর সেটা 10 মিনিটের ভেতরে? না না না, একটা কথা বল, তুমি জোর দিয়ে বলতে পারবে যে এখানে লাশ ছাড়া অন্য কেউ ছিল না? একদম স্যার, কেউ ছিল না। কারণ ঘর থেকে বেরোনোর আগে পুরো ঘরটা আমি নিজে চেক করেছি। কোনো লাশ তো খুন করতে পারে না, তাহলে করলোটা কে? এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ। খুনি কোথায় লুকিয়ে থাকতে পারে? এই রাঘব কে ছিল? একজন সাধারণ চোর ছিল, কাল রাত থেকেই লকআপে ছিল। অ্যাক্সিডেন্টে ওর মেয়ে মারা গেছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। দয়া, এই যে এখানে তো দরজা আছে। হ্যাঁ, এই দ্বিতীয় দরজার ব্যাপারে আমাদের বলেননি কেন? ইন্সপেক্টর স্যার, এই দরজাটা তো বরাবরই বন্ধ থাকে না, এটা কখনো খোলা হয় না, এটা ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট আমরা তো এর ব্যাপারে ভুলেই গেছিলাম। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু খুনি খুব ভালো করেই দরজার ব্যাপারে জানতো। চলো এগিয়ে দেখি কত দূর যাওয়া যায়।
স্যার এই জায়গাটা তো সত্যি সত্যি অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ, এই দেখুন, জুতোর ছাপ আর এই টুলের ছাপ, মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। স্যার, হ্যাঁ, স্যার এইদিকে যাওয়ার একটা রাস্তা আছে। স্যার, হ্যাঁ। স্যার এখানে সিমেন্টের প্লাস্টারের কাজ চলছে। হ্যাঁ, এই সিমেন্টটা ভিজে রয়েছে, এখানে কোনো চিহ্ন না রেখে কেউ যেতেই পারবে না স্যার। আর এত বড় লাভ কেউ দিতেও পারবে না। সেটাই তো। স্যার এরকমও তো হতে পারে যে খুনি অন্য কোনো রাস্তা ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? স্যার, স্যার দরজা। সামনেই সিকিউরিটি কেবিন, এখান থেকে তো বেরোনো অসম্ভব। সেটাই তো। তাহলে যেতে পারে কোথা দিয়ে? স্যার এই খুনি কিন্তু বেশ ভালো প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা সাধারণ চোরকে মেরে ফেলার জন্য এত বড় প্ল্যানিং আর এত বড় ঝামেলা করার কি দরকার তার? আর কেনই বা করবে? হ্যাঁ স্যার, রাঘব তো পুলিশ কাস্টাডিতেই ছিল, ওকে মারার প্ল্যানিং এখানে কেন করলো, তাও হসপিটালের মর্গের মধ্যে? আর তারপর খুনি বা জানলো কি করে যে ওর মেয়ের আজকেই অ্যাক্সিডেন্ট হবে আর ওর বডিকে এখানে নিয়ে আসা হবে? গন্ডগোল আছে অভিজিৎ, অনেক বড় গন্ডগোল আছে। এই রাধিকা আর ওর বাবার রাঘবের মাঝখানে কোনো না কোনো আলাদা সম্পর্ক নিশ্চয়ই আছে। তা একটা কাজ করো, রাধিকার অ্যাক্সিডেন্ট আর ওর বাবা রাঘবের খুন, এই দুটো কাজ করার মধ্যে কিসের যোগাযোগ আছে খোঁজ নাও। স্যার, আর অভিজিৎ, দেখো তো একটু এই হসপিটাল চত্বর ঘুরে যে খুনি এখান থেকে গেল কিভাবে আর কোন রাস্তা দিয়ে। এই জানালা দিয়ে যে খুনি বাইরে বেরিয়ে এসেছে তা তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, কেননা এখানে মাটিটা তো ভেজা রয়েছে, যদি এখান থেকে লাফিয়ে বাইরে আসে তো কোনো চিহ্ন বা কিছু তো থাকতো। সেটাই তো। ওখানে মর্গের রুমের বাইরে সিমেন্ট ভিজে, ওখানে কোনো চিহ্ন নেই। এখানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে বাইরে আসা যায়, এখান থেকেও আসেনি, মানে গেল কোথা দিয়ে? কিন্তু স্যার একটা জল জ্যান্ত মানুষ এইভাবে হাওয়াতে উড়ে তো যেতে পারে না। কারেক্ট, জলজান্ত মানুষ না হতে পারে পুরবী, কিন্তু মৃত স্যার এই মেঝেতে যে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করা হয়েছে এর ওপর জুতোর ছাপ রয়েছে। মানে খুনি যদি রাঘবকে খুন করে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে তার কেমিক্যাল লাগা জুতোর চিহ্ন ওখানেও থাকা উচিত। এখানটায় দেখো তো। স্যার এখানে জুতোর ছাপ তো আছে, কিন্তু আমাদের জুতোর ছাপ রয়েছে, এই যে প্লাস্টিক কভার্স আমরা পরে আছি, এগুলো ছাড়া আর কোনো চিহ্ন নেই। আর কোনো চিহ্ন নেই? না। আচ্ছা, আমি যেরকম ভেবেছিলাম তেমনটাই হয়েছে। স্যার আপনি কি বলতে চাইছেন? মানে হলো খুনি এই দরজা দিয়ে বাইরে যায়নি। স্যার খুনি এই দরজা থেকে বাইরে যায়নি, মেইন ডোর থেকে বাইরে যায়নি, তাহলে বাইরে গেল কিভাবে? খুনি এই রুম থেকে বাইরেই যায়নি। এটা কি করে সম্ভব স্যার? রাঘবের মৃত্যুর পর এই রুমটা তো আমি নিজে চেক করেছি। যদি রাঘব ছাড়া এই রুমে আর কেউ ছিল তাহলে এই 8টা লাশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে 8টা লাশ ছিল, 8টা। স্যার আপনি কি বলতে চাইছেন? রাঘবের খুন কোনো লাশ করেছে?
হতে পারে। এই 8টা লাশের মধ্যে এখানে শুধু 5টা রয়েছে। 3টে লাশ তাদের পরিবারের লোকেরা নিয়ে গেছে। হ্যাঁ স্যার। যে লাশগুলো এখান থেকে গেছে তার ডিটেলস আমার এখনই চাই, এখনই। স্যার, আমার মনে হচ্ছে এই খুনির রহস্য এই 3টে লাশের মধ্যে লুকিয়ে আছে। ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটা সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব, কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে। কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন? এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই 2 কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাত। আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার, ও অনেক টাকা চাইছে। পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে, 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার, কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার, দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে, দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? উপরে।
ম্যানেজার, ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল। স্যার এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তাই ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল। স্যার আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে, কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার দেখেছি, একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে, যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার। আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল, এখন বাকি দুজন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। এই বিক্রান্তের কাছে তুমি যাও, দেখো টনির ব্যাপারে উনি কি বলেন। আর আমি রবি, রবি দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি, আমাকে মারবেন না। দেখুন আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার আমি রাঘবকে নিয়ে গেছিলাম,
মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে বলো আমাদের। চলো। কমেন। ডক্টর বিক্রান্ত, হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না, ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ, আমি ইস্যু করেছিলাম। আচ্ছা, তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পুরবী, কি জানতে পারলে? স্যার, এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার, এই নামের তো কোনো কলেজ নেই, আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার, আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানে আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। সেটা একটু দেখে নেওয়া বাড়িয়ে নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি করছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না।
বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম্ব হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো। কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার বম্বের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দা, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার ওর কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সে রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ বলো। দয়া, পুরবীর একটা খুব বড় বিপদ হয়েছে, ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে। ইয়া, কি হলো? পুরবী প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে, চলো। স্যার দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে
হচ্ছে কেউ আসছে। অভিজিৎ, তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী, পুরবী, পুরবী 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 স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পুরবী, পুরবী 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 পুরবী, কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ স্যার ওই টনি, ওই যে টনি? টনি স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কি। ফ্রেডি, তুমি এক্ষুনি পুরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পুরবী। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পুরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠছে। আমি ঠিক বলছি বস। পুরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পুরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনেরই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটাই এ করেছে। প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার। ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়। বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে।
আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। একটা কাজ করো পঙ্কজ, ফেডরিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম। টিকার টিপে দেবো আমি, ছাড়বো না আমি কাউকে। চলুন স্যার, ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চাইছিলে? বিল্ডিং নয়, কোম্পানি এটা। স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি। রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে। ওই বোর্ড অফ ডিরেক্টর, আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার। প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চাইছিলে।